অ্যাকচুয়ালি আমি চ্যাপ্টারটার নাম দিতে চাইছি কোয়ান্টাম থিওরি, বইতে যেভাবে দেওয়া আছে আর কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি বলা আছে। কোয়ান্টাম থিওরি আমরা এখানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা একটু দুটো ভাগে ভাগ করা আছে। কোয়ান্টাম থিওরি চ্যাপ্টার দুটো ভাবে আমরা পড়বো, দুটো ভাগ করে আমরা পড়বো। একটা ভাগে আছে প্রথম ফার্স্ট পার্টটাতে যেটা আমরা পড়বো, কোয়ান্টাম থিওরির দুটো ভাগ নয় কিন্তু, মানে এই তোদের বইতে যে চ্যাপ্টারটার নাম কোয়ান্টাম থিওরি দেওয়া আছে, কোয়ান্টাম তত্ত্ব দেওয়া আছে, সেইখানে এই দুটো পোর্শন আমরা পড়বো। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছি, ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে পার্টিকেল নেচার অফ রেডিয়েশন। পার্টিকেল নেচার অফ রেডিয়েশন। আর সেকেন্ড পার্টটা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েভ নেচার অফ ম্যাটার। ওয়েভ নেচার অফ ম্যাটার হচ্ছে বিকিরণের কণা তত্ত্ব। এটাকে বুঝতে হবে ব্যাপারটা, কি পড়তে চাইছি, খুব ইম্পর্টেন্ট। বিকিরণের কণা তত্ত্ব, আর এখানে যেটা পড়বো সেটা হচ্ছে পদার্থের তরঙ্গ তত্ত্ব। আসলে বিষয়টা হচ্ছে যে 3 নাও আমরা যেটা পড়েছি, অপটিক্স অব্দি আমরা যেটা পড়েছি এখনো অব্দি, তাতে করে রেডিয়েশন, রেডিয়েশন মানে লাইট বোঝাচ্ছে, আসলে বিকিরণ মানে লাইট বোঝাচ্ছে, আসলে আসলে কিছুই নেই। হ্যাঁ, আমরা লাইট বলতে ভিজিবল লাইটকে বুঝি অনেক সময়, বাট ইন জেনারেল লাইট বলতে পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে বোঝায়। রেডিয়েশন মানে কি? অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এনি রেডিয়েশন মিন্স সেটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা অ্যাকচুয়ালি লাইটের বা রেডিয়েশনের যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ওয়েভ নেচার। আমরা পছন্দ করি বলতে যে আলো হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা আমরা হাইগেন্সের নীতিতেও পড়েছি আলো এক প্রকারের ওয়েভ। তাহলে আলো বা রেডিয়েশনের আমরা যে নেচারটা এক্সপেক্ট করি এখনো অবধি, সেটা আসলে কিছুই নয়, সেটা হচ্ছে যে ওয়েভ নেচার। আমরা এক্সপেক্ট করি লাইটের বা রেডিয়েশনের, যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ওয়েভ নেচার। ওকে, লাইটের ওয়েভ নেচারটা আমরা এক্সপেক্ট করি, কিন্তু আমরা এখানে পড়বো যেটা সেটা আনএক্সপেক্টেড আমাদের কাছে এখন অবধি, সেটা হচ্ছে পার্টিকেল নেচার। সিমিলারলি দেখ, আমরা ম্যাটার সম্পর্কে যেটুকু পড়েছি, আমাদের বিশেষ করে মেকানিক্সে পড়েছি ক্লাস 11-এ, সেক্ষেত্রে আমরা দেখেছি ম্যাটার বলতে আমরা মূলত যে কোনো অবজেক্টকে যদি আমরা বলি যার একটা পার্টিকুলার মাস আছে, তো সেই ম্যাটারের আমরা যেটা পড়েছি তার হচ্ছে যে পার্টিকেল প্রপার্টি, অ্যাকচুয়ালি তার ভেলোসিটি পড়েছি, তার মোমেন্টাম পড়েছি, তার এক্সিলারেশন পড়েছি, তার ফোর্স, তার উপরে অ্যাপ্লাইড ফোর্স পড়েছি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন ইউজ করেছি। তার মানে সেটা অ্যাকচুয়ালি আমরা পার্টিকেল প্রপার্টি তার পড়েছি। কিন্তু এইখানে আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে ওয়েভ নেচার অফ ম্যাটার। তার মানে আমাদের এক্সপেকটেশন কি ম্যাটার সম্পর্কে, আমরা এখনো পর্যন্ত যা পড়েছি, যে সমস্ত ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, তাতে ম্যাটার সম্পর্কে আমাদের যে এক্সপেকটেশন সেটা অবভিয়াসলি হচ্ছে যে পার্টিকেল নেচার। কিন্তু আমরা এখানে পড়বো কি আসলে ওয়েভ নেচার অফ ম্যাটার। তার মানে এই চ্যাপ্টারে আমরা এখনো পর্যন্ত যা পড়েছি ক্লাস 12 স্টুডেন্ট, যদি আমি বলি, তাহলে আমরা যেটা পড়েছি তার থেকে কিছুটা আনএক্সপেক্টেড থিং আমরা পড়তে চলেছি, যেটা হচ্ছে যে পার্টিকেল নেচার অফ রেডিয়েশন একদিকে, আর একদিকে পড়বো আমরা ওয়েভ নেচার অফ ম্যাটার। তো এইখানে এই ওয়েভ নেচার অফ ম্যাটারটা মেনলি কে এটা প্রথম দিয়েছে? ডি ব্রগলি বলতে পারি, পদার্থের তরঙ্গ তত্ত্ব। আর বিকিরণের কণা তত্ত্বটা আমরা প্রথমে পড়বো, তারপর এখান থেকে সুইচ করবো আমরা সিমেট্রি থেকে। অ্যাকচুয়ালি ডি ব্রগলি নেচারের সিমেট্রি থেকে এই কথাটা বলেছে যে রেডিয়েশনের যদি পার্টিকেল নেচার থাকে তাহলে ম্যাটারেরও ওয়েভ নেচার থাকা স্বাভাবিক। সেটা আমরা পরে ডিসকাস করবো। আপাতত আমরা এখানে বোঝার চেষ্টা করি যে কেন পার্টিকেল নেচার অফ রেডিয়েশনটা পড়ার প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, পার্টিকেল নেচার অফ রেডিয়েশনটা পড়ার প্রয়োজনীয়তাটা কি সেটা আমরা আগে দেখব। ওকে, তো এখনো পর্যন্ত অপটিক্সের আমরা যে ফেনোমেনাগুলো পড়েছি সেই ফেনোমেনাগুলো এক্সপ্লেন করার জন্য আমাদের মেনলি কি কি প্রয়োজন হয়েছে দেখ। প্রথমে আমরা কি কি ফেনোমেনাগুলো পড়েছি আমরা যদি দেখি, একে যদি লিস্ট করি সামান্য, তো প্রথমে আমরা কি পড়েছিলাম? প্রথমে আমরা পড়েছি প্রতিফলন, প্রতিসরণ, এইসব পড়েছি আমরা ফার্স্ট। প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে। তারপরে আমরা হিস্টোরিক্যালিও এইভাবেই ডেভেলপমেন্ট হয়েছে কিছুটা। প্রতিফলন প্রতিসরণের পরে আমরা পেয়েছি ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এইসব পেয়েছি।
তো আমরা যদি দেখি যে যে এই যে প্রতিফলনের যে ঘটনা, প্রতিফলন বা প্রতিসরণের যে ঘটনা, আমি প্রথমেই বলেছিলাম যে লাইটের ফার্স্ট যেটা থিওরি সেটা ছিল নিউটনস কর্পাসকুলার থিওরি, মনে করে দেয়। নিউটনস কর্পাসকুলার থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি প্রতিফলন প্রতিসরণ। সেটা মেনলি আমাদেরকে কি দিয়েছিল, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট বা আলোর সরলরেখায় গমন। এবং সেটা ফার্স্ট নিউটনের কর্পাসকুলার থিওরিতে মেনলি পার্টিকেলের কথাই বলা হয়েছিল। কিন্তু নিউটনের কর্পাসকুলার থিওরিতে কি বলা হয়েছিল যে লাইট কোন একটা যখন আমরা বাল্বকে জ্বালাচ্ছি বা কোনো একটা লাইটকে আমরা অন করছি, তখন সেখান থেকে জাস্ট স্মল স্মল কর্পাসকেল গুলো, হ্যাঁ কর্পাসকেল গুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো কোনো বস্তুর উপর পড়ে, তারপরে বস্তু থেকে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে, এই কর্পাসকেল গুলোর কথা বলেছিলেন নিউটন। ওকে, এবং সেই থিওরিটা দিয়ে আমরা প্রতিফলন প্রতিসরণ এগুলো এক্সপ্লেন করতে পেরেছিলাম, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইটের রে, হ্যাঁ রে দিয়ে অ্যাকচুয়ালি এই বান্ডিল অফ রে বা রে এর কনসেপ্ট অফ রে দিয়ে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স ইউজ করে আমরা প্রতিফলন প্রতিসরণকে এক্সপ্লেন করতে পেরেছি। বেসটা ছিল জাস্ট এই কর্পাসকুলার থিওরি, পার্টিকেলি বলতে পারি। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের ব্যতিচার অপবর্তন সমবর্তন এই ঘটনাগুলোর কথা দেখলাম, তখন দেখলাম যে এগুলোকে এই কর্পাসকুলার থিওরি দিয়ে বা রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইটের থিওরি দিয়ে আমরা এগুলোকে এক্সপ্লেন করতে পারিনি, তখন হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা হয়েছে এগুলো। এবং সমাবর্তনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। লাইট এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে কিন্তু ব্যতিচার এবং অপবর্তনটাকে এক্সপ্লেন করা গেছিল। এবং যখন আমরা দেখলাম হাইগেনস ওয়েভ থিওরিটা যখন আমরা পেলাম, সেই হাইগেনস ওয়েভ থিওরিটাকে আমরা অ্যাপ্লাই করে কিন্তু প্রতিফলন প্রতিসরণের সূত্রগুলোকে আবার এক্সপ্লেন করতে পেরেছিলাম। আমরা প্রমাণ করেছি যে কিভাবে হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে প্রতিফলন প্রতিসরণকে এক্সপ্লেন করা যায়। তাহলে ইন্টারফারেন্স বা ডিফ্রাকশনের কথা যদি আমরা বলি, তাহলে দেখ ইন্টারফারেন্সকে কিন্তু আমরা কেবলমাত্র বা ব্যতিচারকে বা অপবর্তনকে বা সমবর্তনকে কেবলমাত্র ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করতে পারে লাইটের। সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেই বলি, আর সেটা আমরা হাইগেনসের ওয়েভ থিওরি থেকেই বলি, সেটা আমরা লঙ্গিচুডিনাল ওয়েভেই বলি। বাট আমরা ওয়েভ থিওরি দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পেরেছিলাম এই তিনটেকে। তো তাই নয়, আমরা প্রতিফলন এবং প্রতিসরণকেও ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পেরেছিলাম। তার মানে এইখানে গিয়ে ওয়েভ থিওরি মোর অ্যাকসেপ্টেবল আমরা বলতে পারি। এইখানে অবধি এই ঘটনাগুলো যখন যখন অবধি ডিসকাস হয়েছে আমাদের আপ টু সমবর্তন, এইখানে অবধি ওয়েভ থিওরি ওয়েল 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 অ্যাকসেপ্টেড। কারণ আগে যে ঘটনাগুলো ছিল সেগুলোকে এক্সপ্লেন করতে পারছি এবং নতুন ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারছি। এবং অবশ্যই ব্যতিচার অপবর্তন এবং সমবর্তনকে ওই পার্টিকেল থিওরি দিয়ে, নিউটন যে পার্টিকেল থিওরি দিয়েছিলেন বা যে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইটের কথা বলা হয়, সেটা দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে এইখান পর্যন্ত মোটামুটি আমাদের ঠিকই ছিল। আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু আরো যখন কয়েকটা ঘটনা আমরা দেখতে পেলাম, যেমন মোস্ট ইম্পর্টেন্টলি ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ। ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো ঘটনা যখন আমরা দেখেছি, যখন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া দেখলাম, ওকে, যখন আমরা কম্পটন ইফেক্টের সঙ্গে পরিচিত হলাম, কম্পটন ইফেক্ট, এছাড়াও রয়েছে পেয়ার প্রোডাকশন, পেয়ার এনিহিলেশন। এই ঘটনাগুলো যখন আমরা লক্ষ্য করলাম, তো এই ঘটনাগুলোকে আর ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। তো এই ঘটনাগুলোকে আমরা ওয়েভ থিওরি দিয়ে যখন এক্সপ্লেন করতে পারলাম না এই ঘটনাগুলোকে, তখন অল্টারনেটিভ কিছু ভাবার চেষ্টা করা হলো এবং এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে ওয়েল এক্সপ্লেন করা গেছে বাই ইউজিং প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তোরা হয়তো এটা কেমিস্ট্রিতে পড়েছিস, ফার্স্ট চ্যাপ্টারে অ্যাটমিক স্ট্রাকচারে ছিল প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এটাকে এক্সপ্লেন করা গেছিল। এবং এইখানেই প্রথম বলা হচ্ছে কোয়ান্টাম থিওরি যে এনার্জির কোয়ান্টামের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে ই ইকুয়াল টু এইচ নিউ। যে এনার্জি কোয়ান্টাইত, হ্যাঁ এগুলো বিচ্ছিন্ন আকারে পাওয়া যায়। অ্যানালজিটা আমি বলতে পারি প্যাকেটের আকারে এনার্জি পাওয়া যায়। নেক্সট, এই ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করতে গিয়ে প্লাঙ্কের এই কনসেপ্টটাকে ইউজ করেছিলেন বেসিক্যালি আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করার জন্য। সেখানে কি বলা হলো যে লাইট আসলে কি না, লাইট হচ্ছে আসলে স্মল যে পার্টিকেল গুলোর কথা বলছিল নিউটন এখানে, যেগুলোকে কর্পাসকেল বলেছিলেন আসলে নিউটন, সেই স্মল পার্টিকেল গুলোর নাম দিয়েছিলেন আইনস্টাইন, এগুলোকে নাম দিলেন ফোটন, আর প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে যে এইচ নিউ।
ঠিক আছে, কারণ শক্তির কোয়ান্টামের কথা জানা হয়ে গেছিল অলরেডি তখন ইজ ইকুয়াল টু এইচ নিউ। তাহলে যদি লাইট যদি মনে করো স্মল স্মল পার্টিকেল নিয়ে গঠিত হয়, আর প্রতিটা পার্টিকুলার এনার্জি যদি আমরা এইচ নিউ ধরি, সেই কনসেপ্টটাকে ইউজ করে ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করা গেছে। সেই কনসেপ্টটাকে ইউজ করে ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেইন করা গেছে। আমরা অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা শুধুমাত্র এই ফটো ইলেকট্রিক ইফেক্টই দেখবো এখানে। তাছাড়াও কম্পটন ইফেক্ট, পেয়ার প্রোডাকশন, পেয়ার ইনহেলেশন সবগুলোকেই এই কোয়ান্টাম থিওরি দিয়ে, এই ফোটন থিওরি দিয়ে, লাইটের যে লাইট হচ্ছে ফোটন কণার স্রোত, এই কনসেপ্টটাকে ইউজ করে এগুলো সব এক্সপ্লেন করা যায়। কিন্তু আবার এইটা ইউজ করে কিন্তু আমরা ব্যতিচার, অপবর্তন, সমাবর্তনকে এক্সপ্লেন করতে পারিনি। ভেবে দেখ, তাই তুই বুঝতেই পারছিস যে প্রতিফলন এবং প্রতিসরণ এমন দুটো ঘটনা, যে ঘটনাটাকে আমি ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি, আবার পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি। এই ঘটনাগুলো এমন ঘটনা যেগুলোকে আমরা কেবলমাত্র পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি, আবার এইগুলো এমন ঘটনা যেগুলোকে আমরা কেবলমাত্র ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি। তাহলে আমরা কি আলটিমেটলি ফাইনাল কনক্লুশন কি পাচ্ছি, যে লাইটকে তুই শুধুমাত্র ওয়েভও বলতে পারবি না, আবার লাইটকে তুই শুধুমাত্র পার্টিকেলও বলতে পারবি না, ফোটন থিওরিটা টোটালি অ্যাকসেপ্ট করতে পারবি। তার মানে প্রয়োজন অনুসারে লাইট মনে হচ্ছে যেরকম দুইয়ের নেচার রয়েছে লাইটের রেডিয়েশনে, যে কখনো এটা পার্টিকেল প্রপার্টি শো করে, কখনো এটা ওয়েভ প্রপার্টি শো করে। তো এই কনসেপ্টটা থেকে বলা হলো যে তাহলে বিকিরণের দ্বৈত সত্তা আছে, ডুয়ের নেচার অফ রেডিয়েশন। এখানে প্রথম আমরা এই কনসেপ্টটাতে এলাম, হ্যাঁ, যে ডুয়ের নেচার অফ রেডিয়েশন। ডুয়েল নেচার অফ রেডিয়েশন বলতে দিলে আমরা কি বলবো? আমরা বলবো যে কয়েকটা ঘটনা আছে, যেরকম প্রতিফলন, প্রতিসরণ, যা আমরা কণা তত্ত্ব দ্বারা এবং তরঙ্গ তত্ত্ব দ্বারা উভয় দ্বারাই ব্যাখ্যা করতে পারি। অপবর্তন, সমাবর্তন আমরা শুধুমাত্র তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। আর এই ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্টের মতো ঘটনা, যেগুলোকে আমরা কেবলমাত্র কণা তত্ত্ব দিয়ে ঘটনা ব্যাখ্যা করতে পারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লাইটের সমস্ত ঘটনাগুলোকে আমরা যদি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাদেরকে দুটো থিওরি নিতে হবে, পার্টিকেল থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ থিওরি। তাই জন্য আমরা বলতে পারি যে পার্টিকেলের রেডিয়েশনের ডুয়েল নেচার আছে। অনেকে এই রেডিয়েশনের ডুয়েল নেচারের সঙ্গে ম্যাটারের ডুয়েল নেচারকে গুলিয়ে ফেলে, কিন্তু কোশ্চেনটা খুব ভালোভাবে দেখতে হবে যে এটা ডুয়েল নেচার অফ রেডিয়েশন বলছে নাকি ডুয়েল নেচার অফ ম্যাটার বলছে। ম্যাটারের যে ডুয়েল নেচারের কথা বলা হয়েছে সেটা আমি পরে আসবো, সেটা ছিল অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভ। ওকে, সেটা আমরা পরে আসবো। সেটা এইখান থেকে অ্যাকচুয়ালি বাই ইউজিং সিমেট্রি, ডি ব্রগলি বাই ইউজিং সিমেট্রি অফ নেচার, ওকে, এখান থেকে এখানে সুইচ করেছে। জাস্ট ফান্ডামেন্টালটা এখানেই ছিল যে ডুয়েল নেচার অফ রেডিয়েশন। ওকে, তাহলে বুঝতেই পারছিস যে এই ঘটনাগুলো আবিষ্কার হওয়ার পর আমরা এইটাতে কনক্লুশনটাতে পৌঁছালাম যে ডুয়েল নেচার অফ রেডিয়েশন রয়েছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আমরা অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ঘটনাটা পড়বো জাস্ট। ওকে, তো ফটো ইলেকট্রিক ইফেক্ট বিষয়টা আসলে কি না, ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে আসলে যে যখন কোনো ধাতব পৃষ্ঠের উপরে লাইট ফেলা হয় নির্দিষ্ট কম্পাঙ্কে, তখন সেখান থেকে ইলেকট্রন বের হয়। কিন্তু কোনো একটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য যে শুধুমাত্র লাইট ফেললে হয় আর অন্য কোনো ভাবে হয়নি, এমনটাও নয় ব্যাপারটা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেনোমেনা। আমি যদি বলি যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের একটা ইম্পর্টেন্ট একটা প্রসেস, আমি বলতে পারি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট। যে কোনো একটা ধাতব পৃষ্ঠের উপরে যে ইলেকট্রনগুলো রয়েছে, আমরা এগুলোকে মুক্ত ইলেকট্রন বলে থাকি অনেক সময় ধাতু বলতে, তো এর উপরে যদি আমাদের লাইট ফেলা হয় তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রনটা এমিট হবে, এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট। কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করার জন্য আরো অনেক পদ্ধতি রয়েছে। ওকে, তার মধ্যে মানে আমি কিভাবে এনার্জিটা প্রোভাইড করছি তার উপরে ডিপেন্ড করছে। আমার এখানে একটা তো বাইন্ডিং এনার্জি আছে ইলেকট্রনগুলো, তাহলে এই বাইন্ডিং এনার্জিটাকে পেরিয়ে যদি একটা ইলেকট্রনকে এখান থেকে বের করতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তো সেই এনার্জি সাপ্লাইটা আমাকে সবসময় যে লাইট ফেলেই করতে হবে তার কোনো মানে, আমি হিট দিয়ে করতে পারি, আমি ফিল্ড দিয়ে করতে পারি, আমি ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের কলিশন দিয়েও করতে পারি। তো সেই অনুযায়ী কি হয়, ডিফারেন্ট কাইন্ড অফ ইলেকট্রন এমিশন রয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ইলেকট্রন এমিশন। তার মধ্যে ওয়ান অফ দ্য প্রসেস হচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, সেটা নিয়ে ডিটেলস ডিসকাশন করবো এই চ্যাপ্টারে। ওকে, তাহলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা বেসিক যে বিষয়টা এই চ্যাপ্টারে কি কি পড়া হবে অ্যাকচুয়ালি সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। তারপরে আমরা ওয়েব নেচারের দিকে যাব, ওয়েব নেচার অফ ম্যাটারের দিকে যাব। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার।
এখান থেকে যে কোশ্চেনটা পড়ে সেটা হচ্ছে যে এই ডুয়ের নেচার অফ রেডিয়েশন। ঠিক আছে, যে বিকিরণের যে দ্বৈত সত্তা বর্তমান সেটা এক্সপ্লেন করতে বলে। সেটা কিভাবে লিখতে হবে নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট হেডিং কর বিভিন্ন ধরনের, আচ্ছা হেডিং কর ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের প্রক্রিয়া। হেডিং কর ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ। একটু লিক আমি বলছি। ওই যে মিনিমাম এনার্জিটা লাগছে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করার জন্য, যে এনার্জিটা আমি কখনো হিট দিয়ে দিচ্ছি, কখনো আমি লাইট ফেলে দিচ্ছি, সেই মিনিমাম এনার্জি তার থেকে তো বেশি দিলে তো হবেই ইলেকট্রন এমিশন। মনে করো কোনো একটা ধাতব পৃষ্ঠ থেকে সাপোজ একটা ইলেকট্রন বের করতে আমার 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, সাপোজ আমি বলছি, তো তার 2 ইলেকট্রন ভোল্টের থেকে তো বেশি এনার্জি দিলে সে তো বেরোবেই। হ্যাঁ, সাপোজ মনে করো আমি আমাকে ধাতব পৃষ্ঠ আছে যে কোনো, এই ধাতব পৃষ্ঠের উপরে যদি আমি এই ইলেকট্রনটা মনে করো বাইন্ডিং এনার্জি সাপোজ 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে একে যদি আমি 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি বাইরে থেকে সাপ্লাই করি তাহলে ইলেকট্রনটা এখান থেকে বেরোবে, বাট তার থেকে কম করলে বেরোবে না, বেশি করলে অবশ্যই বেরোবে। তাহলে মিনিমাম কোন এনার্জিটা দরকার, এই 2 ইলেকট্রন ভোল্ট এনার্জিটা দরকার। ঠিক আছে, তাহলে মিনিমাম যে এনার্জিটা লাগছে সেই মিনিমাম এনার্জিটাকে আমরা বলবো যে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। একটা লিখ, কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য, কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য, কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম পরিমাণ শক্তি, যে ন্যূনতম পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়, যে ন্যূনতম পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে কার্য অপেক্ষক বলা হয়, তাকে কার্য অপেক্ষক বলা হয়, ওয়ার্ক ফাংশন। তাকে কার্য অপেক্ষক বলা হয়, W0 দিয়ে আমরা সাধারণত প্রকাশ করে থাকি, কার্য অপেক্ষক বলা হয়। আচ্ছা বলতো কার্য অপেক্ষক পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপটার এলিমেন্টগুলোর কম হবে, কোন গ্রুপের ধাতুগুলোর কম হবে? পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপের ধাতুগুলোর কার্য অপেক্ষকের মান কম হবে, খুব কম এনার্জি। যাদের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন থাকবে, তার মানে ওটা কোন গ্রুপটা? ওই যে ফার্স্ট গ্রুপটা। ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপটা মোটামুটি বলা যায় নাকি? ফার্স্ট সেকেন্ড, ফার্স্টটা সবচাইতে কম হবে, সেকেন্ডে তারপর। তাহলে একটু লিখে নেবে এটা, ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি, এটা কোশ্চেন করে অনেক সময়, ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির কার্য অপেক্ষকের মান কম। ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির কার্য অপেক্ষকের মান কম হয় কারণ কারণ এদের বাইরের কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকেন, কারণ এদের বাইরের কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না, নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না। দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না। থাকে। ধাতব পৃষ্ঠের উপর শক্তি সরবরাহের পদ্ধতির উপর নির্ভর করে, ধাতব পৃষ্ঠের উপর শক্তি সরবরাহের পদ্ধতির উপর নির্ভর করে
ইলেকট্রন নিঃসরণের বিভিন্ন প্রক্রিয়াগুলি হলো, ইলেকট্রন নিঃসরণের বিভিন্ন প্রক্রিয়াগুলি হলো, নাম্বার 1 লিখ, থার্মিওনিক এমিশন বা তাপীয় নিঃসরণ, থার্মিওনিক এমিশন, বা এটাকে আমি বলতে পারি তাপীয় নিঃসরণ। থার্মিওনিক এমিশন এটা আসলে কি, যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করে ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জিটা দিই, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি তাপ প্রয়োগের মাধ্যমে সরবরাহ করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি তাপ প্রয়োগের মাধ্যমে সরবরাহ করা হয়। সরবরাহ করা হয়। 2 নম্বরে লিখ, ফিল্ড এমিশন বা ক্ষেত্র নিঃসরণ। ফিল্ড এমিশন বা ক্ষেত্র নিঃসরণ, এখানে ব্যাপারটা কিরকম দেখ, সাপোজ একটা ধাতব পৃষ্ঠ আছে যে কোনো, হ্যাঁ, এই ধাতব পৃষ্ঠটার ইলেকট্রন গুলো আমাকে বের করতে হবে। এই ইলেকট্রন গুলো আমরা এখান থেকে এমিট করাতে চাইছি। আমরা কি করতে পারি, অল্টারনেটিভ কি উপায় আর এনার্জি দিতে পারি, একটা হাই ইলেকট্রিক ফিল্ড মনে করে অ্যাপ্লাই করে দিলাম, এদিকে প্লাস এই ধাতব পদার্থটার অ্যাক্রসে আমরা হাই ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে কি হবে, এই ইলেকট্রন গুলো ইলেকট্রিক ফিল্ড দ্বারা এদিকে অ্যাট্রাক্ট হয়ে কি হবে, এমিট হয়ে যাবে। ভেবে দেখ, এবং এটা ভেরি হাই, প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি 10⁶ ভোল্ট পার মিটার, এরকম মোটামুটি অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড প্রয়োজন হয়। হ্যাঁ, মোটামুটি যে ধাতুগুলোর কার্য অপেক্ষকের পরিমাণ শক্তি পেতে গেলে, তো কোনো ফিক্সড বলা যাবে না, কারণ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন বলতে বুঝতে পারছিস, বাট অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ফিল্ড প্রয়োজন, এতটা হাই ফিল্ড প্রয়োজন বোঝানোর জন্য আমি এটা বলছি 10⁶ ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি যে এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শক্তি তড়িৎ ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে সরবরাহ করব। এক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি তড়িৎ ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে সরবরাহ করা হয়। তড়িৎ ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে সরবরাহ করা হয়। ঠিক আছে, নাম্বার 3, আমরা বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি এমিশন বা গৌণ নিঃসরণ। সেকেন্ডারি এমিশন বা গৌণ নিঃসরণ। ঠিক আছে, তো এটা কিভাবে করা যেতে পারে, গৌণ নিঃসরণ হচ্ছে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের কলিশন। এখানে সাপোজ একটা ইলেকট্রন আছে মনে করো, এবার আমরা কি করব, ইলেকট্রনের স্রোতের উপরে ফেলবো। একটা ইলেকট্রনকে যদি এর সঙ্গে কলিশন করানো হয়, তাহলে কি হবে, কলিশনের মাধ্যমে এটাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তাহলে এই এনার্জিটা কি করে পাচ্ছি, আমি ইলেকট্রনের গতিশক্তিটা এতে ট্রান্সফার হচ্ছে, দিয়ে পরে একে বের করে দিচ্ছি। ঠিক আছে, কলিশন প্রক্রিয়া যেরকম হয়। ঠিক আছে, সাপোজ তুই ক্লাসিক্যালি এটা ভাবতে পারিস যে সাপোজ মনে কর এখানে আমার একটা যদি পার্টিকেল থাকে, ঠিক আছে, আর যদি আরেকটা পার্টিকেল দিয়ে আমরা এখানে আঘাত করি, তাহলে কি হবে, এই পার্টিকেলটা সরে যাবে, সেরকম টাইপের কনসেপ্ট। তাহলে এখানে আমরা গৌণ নিঃসরণ বলতে পারি যে এখানে প্রয়োজনীয় শক্তি ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষের মাধ্যমে প্রয়োগ করা হয়।
ইলেকট্রনের সংঘর্ষের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়। স্যার এক্ষেত্রে কি সাইক্লোট্রন যন্ত্রটা ব্যবহার করা হয়? সেটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এই ইলেকট্রনটা যে ইলেকট্রনটা নিয়ে আসছে শুধুমাত্র একমাত্র সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে যে আমরা করতে হবে সেরকম কোনো নেসেসারি না, ঠিক আছে। ইলেকট্রন গান, কোলিমেটেড ইলেকট্রন বিম তৈরি করার আরো অনেক পদ্ধতি আছে, ঠিক আছে, যে ইলেকট্রন বিমটা এসে করে আঘাত করবে। একটা প্রসেস আমরা এখানে পড়বো যখন আমরা ডেভিসন গারমারের এক্সপেরিমেন্টটা পড়বো, লাস্ট টপিক হবে এই চ্যাপ্টারের, যখন ওয়েভ নেচার অফ ম্যাটার পড়বো, ঠিক আছে। ডেভিসন গারমার এক্সপেরিমেন্টে যখন পড়বো ওখানে এই ইলেকট্রনের স্রোত নিয়ে আসা, ইলেকট্রনের ডিফ্রাকশন ঘটানো, তো সেটা যে অনেক রকমের পদ্ধতি আছে, ঠিক আছে। তো এখানে আমাদের সেটা বিষয় নয় বুঝা, আমরা এইটুকু বুঝলে যথেষ্ট যে কোনো ভাবে হোক সেই ইলেকট্রনের যে স্রোতটা সেই ইলেকট্রনের স্রোতটাকে ফেলা, ঠিক আছে। এটা একটা টেকনিক্যাল প্রসেস, বিভিন্ন রকম প্রসেস রয়েছে। ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়। এই প্রসেসটাকে আমরা বলবো সেকেন্ডারি এমিশন। এবং ফোর্থ প্রসেসটা আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে পড়বো। হ্যাঁ, এগুলো আমাদের পড়ার কোনোটাই বিষয় নয়, আমি জাস্ট ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ইলেকট্রন নিঃসরণ কি কি প্রক্রিয়া হতে পারে। ফোর্থ প্রসেস হচ্ছে যেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা লাইট ফেলে। হ্যাঁ, এখানে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, যে কোনো কম্পাঙ্কের আলো ফেললে হবে না, কারণ ওয়ার্ক ফাংশনের সঙ্গে সমান হতে হবে এনার্জিটা, বা তার থেকে বেশি হতে হবে, তবেই সম্ভব। দেখা যাবে যে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি যদি আমরা লাইট ফেলতে পারি তাহলে দেখা যাবে যে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটছে। তাহলে ফোর্থ প্রসেস যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। নাম্বার 4, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক ক্রিয়া বলতে পারি। এখানে প্রয়োজনীয় শক্তি আমরা কিভাবে সরবরাহ করবো? নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হবে ধাতব পৃষ্ঠের উপর নির্দিষ্ট কম্পাঙ্কের সুইটেবল ফ্রিকোয়েন্সি, উপযুক্ত কম্পাঙ্কটা আরো ভালো ওয়ার্ড, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত করে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা? তো এবারে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টর ডিটেলস পড়বো, তার এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট কি, হ্যাঁ, তার এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি, সেই অবজারভেশন গুলোকে প্রথমে আমরা ওয়েব থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, ফেলোয়ার হব, মানে যেটা হয়েছিল আর কি হিস্টোরিক্যালি, আমরা এখন ওটাই করবো, ফেলোয়ার হবে, এবং তারপরে সেটা পার্টিকেল থিওরি দিয়ে, বিশেষ করে আইনস্টাইনের ফোটন থিওরি দিয়ে, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন দিয়ে সেগুলোকে এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে। তাহলে তোর আরেকবার জয়েন হো, আজকে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল যে অবজারভেশনটা সেটা করব, ঠিক আছে। এই মিটিংটা শেষ হয়ে গেছে।